দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রবৃন্দ, আজকে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। সেই আলোচনার প্রথমেই আমরা প্রবন্ধকার রাজশেখর বসু সম্পর্কে আমরা একটু জেনে নেব। তিনি হচ্ছেন একজন বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তার জন্ম পরিচয় আমরা একটু জেনে নেব যে বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে তার মামার বাড়িতে 1860 খ্রিস্টাব্দে 16ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন পণ্ডিত চন্দ্রশেখর বসু, যিনি দ্বারভাঙা রাজ এস্টেটের ম্যানেজার ছিলেন। মাতার নাম হচ্ছে লক্ষ্মীমণি দেবী। শৈশবকাল দ্বারভাঙায় কাটানোর ফলে বাংলা ভাষার তুলনায় তিনি হিন্দি ভাষাতে বেশি পারদর্শিতা লাভ করেন। 1895 খ্রিস্টাব্দে তিনি দ্বারভাঙা রাজ স্কুল থেকে এন্ট্রান্স এবং 1897 খ্রিস্টাব্দে FA পাস করেন। 1899 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞানে অনার্স সহ BA পাস করেন। 1900 খ্রিস্টাব্দে রসায়নে MA পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপরে চলে আসছি আমি তাঁর কর্মজীবন। তিনি 1902 খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকে BL পাস করে আইন ব্যবসা শুরু করেন। মাত্র 3 দিন তিনি এই ব্যবসা করেছিলেন। তবে বিজ্ঞান চর্চাতে অধিকতর সাফল্য লাভের লক্ষ্যে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে রসায়নবিদ হিসাবে কর্মরত হন। কেমিস্ট্রি ও ফিজিওলজির মধ্যে যোগসূত্র স্থাপন করে তিনি এক নতুন পদ্ধতির উদ্ভাবন করেন। তবে এখানে আমরা তার সাহিত্য কীর্তি অর্থাৎ বাংলা সাহিত্যে তার কি অবদান সে নিয়ে আমরা একটু জানব। যে তার সাহিত্যিক হিসাবে কর্মজীবন শুরু হয় বিংশ শতাব্দীর 20-এর দশকে, অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে তার সাহিত্য জীবন শুরু হয়। 1922 খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে ব্যঙ্গ রচনা প্রকাশ হওয়ার পরেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এছাড়া তিনি গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন প্রভৃতি রসরচনা তার অনন্য সৃষ্টি। তার লেখা প্রবন্ধগুলির মধ্যে রয়েছে লঘুগুরু, বিচিন্তা, ভারতের খনিজ, কুটির শিল্প ইত্যাদি। এখানে এই যে বিচিন্তা যে প্রবন্ধ গ্রন্থ, এই গ্রন্থ থেকেই আমাদের যে পাঠ্য যে বাংলা ভাষা বিজ্ঞান সেটা গৃহীত হয়েছে। 1937 খ্রিস্টাব্দে তার অবিস্মরণীয় কীর্তি চলন্তিকা বাংলার অভিধান প্রকাশিত হয়। অর্থাৎ বাংলা অভিধান প্রণেতা আমি বলেছিলাম, সেই চলন্তিকা ও বাংলা অভিধান তিনি প্রকাশ করেছিলেন, লিখেছিলেন। এছাড়া বাল্মীকি রামায়ণ, মহাভারত, মেঘদূত, হিতোপদেশের গল্প তার বিখ্যাত অনুবাদ কর্ম। অর্থাৎ অনুবাদক হিসেবে তিনি বাল্মীকি রামায়ণ, মহাভারত, মেঘদূত, হিতোপদেশের গল্প এগুলো লিখেছেন। তিনি রবীন্দ্র পুরস্কার, কৃষ্ণকলি ইত্যাদি গল্প গ্রন্থের জন্য 1955 খ্রিস্টাব্দে লাভ করেন। সাহিত্য একাডেমি পুরস্কার পান আনন্দী বাই ইত্যাদি গল্প বইটির জন্য 1956 খ্রিস্টাব্দে। এবং 1956 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক তিনি পদ্মভূষণে ভূষিত হন। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় 1957 এবং 58 খ্রিস্টাব্দে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন। এই গেল তার সাহিত্য জীবন। এখন আমরা রসায়নে বিদগ্ধ পণ্ডিত ও বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসুর বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটি পড়ব। এটি পড়ার আগেই আমরা একটু জেনে নেব যে আলোচ্য প্রবন্ধে বাংলা ভাষার বিজ্ঞান কিভাবে রচিত হয়, তাতে কি কি ভাষাগত বাধা থাকে, সেই বাধা থেকে উত্তরণের উপায় আলোচনা প্রসঙ্গে এক সুগভীর চিন্তিত মনের পরিচয় দিয়েছেন তিনি। আমি আগেই বলেছি বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটি
বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা মূল প্রবন্ধে চলে যাচ্ছি। আমরা যে আমি প্রথমেই বললাম কি না, বাংলা ভাষা বিজ্ঞান কীভাবে রচিত হয়, তাতে কি কি ভাষাগত বাধা থাকে, সেই বাধা থেকে উত্তরণের উপায়, অর্থাৎ তিনি বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গিয়ে কি কি বাধা রয়েছে এবং সেই বাধাগুলো থেকে বেরিয়ে আসার উপায় তিনি বলেছেন বা পরামর্শ তিনি দিয়েছেন, সেটাই আমরা এখানে আলোচনা করব। বলছি, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুইটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। অর্থাৎ প্রবন্ধকার রাজশেখর বসু বাংলা ভাষা বিজ্ঞান বিষয়ক যে গ্রন্থ রচনা বা প্রবন্ধ রচনা ক্ষেত্রে পাঠকদের তিনি দুটি শ্রেণীতে বিভক্ত করছেন। প্রথম হচ্ছে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তারা কারা না, হচ্ছে অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক, এই প্রথম শ্রেণীতে পড়ে। তাহলে অল্প বয়স্ক ছেলে মেয়ে মানে তোমাদের মতো ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, এখন পড়ছে, যাদের ইংরেজিতে জ্ঞান খুব কম আছে, এই অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং তার সাথে অল্প শিক্ষিত, যারা অল্প পরিমাণে শিক্ষিত, তারা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যে পড়ছে। যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, এই শ্রেণী বিভাগে পড়ছে। দ্বিতীয় শ্রেণী যেটা করেছেন সেটা হচ্ছে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে, অর্থাৎ যারা ইংরেজি জানে তাদেরকে তিনি দ্বিতীয় শ্রেণীতে ফেলছেন। আর যারা ইংরেজি ভাষায় কিছু বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে বাংলা ভাষা প্রবন্ধ, বাংলা ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে প্রবন্ধ বা গ্রন্থ লেখা হয়, সেই যে পাঠক, সে পাঠককে তিনি দুটো শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে গিয়ে ইংরেজি জানে না বা অল্প জানে, আর একটা হচ্ছে ইংরেজি জানে। এই দুটি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। প্রথম শ্রেণীর পাঠকদের সঙ্গে পূর্ব পরিচয় নেয়, অর্থাৎ এরপরে তিনি প্রথম শ্রেণীর পাঠক এবং দ্বিতীয় শ্রেণীর পাঠকদের পরিচয় তিনি এখানে দিয়েছেন। তার মধ্যে প্রথম শ্রেণীর পাঠকদের বলছেন কিনা বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, অর্থাৎ পরিভাষা। পারিভাষিক শব্দ মানে হচ্ছে যে ইংরেজি শব্দগুলি পরিভাষা তৈরি হয়েছে, সে পারিভাষিক শব্দ। যেমন কি সেগুলো না, টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এই ধরনের যে শব্দগুলো, যেগুলোর গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে। স্থূল তথ্য মানে কেমন, যেমন হচ্ছে জল ও কর্পূর উবে যায়, কর্পূর যদি খুলে রাখা হয় উবে যায়, জল কিনা সূর্যের তাপে বাষ্প হয়ে উবে যায়, এইগুলো হচ্ছে স্থূল তথ্য। এরকম কিছু স্থূল তথ্য তারা জেনেছে। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, অর্থাৎ পিতল, কাঁসা পিতল যে আগে আমাদের ব্যবহার হতো বাড়িতে বাসনপত্র বা আসবাবপত্র সেগুলো, কিন্তু এখন কি না, এখন হচ্ছে কি না অ্যালুমিনিয়াম ব্যবহার হচ্ছে। আর সেই অ্যালুমিনিয়াম কিনা পিতলের চাইতে হালকা। লাউ, কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়, দু রকমের ফুল হয়, অর্থাৎ লাউ কুমড়ো গাছে দুরকম ফুল হয়, সপুষ্পক আর অপুষ্পক, এরকম দু রকমের ফুল হয়। এইরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। অর্থাৎ এই যে প্রথম শ্রেণীর যে পাঠক, তাদের মধ্যে কিছু স্থূল জ্ঞান আছে, আধুনিক বৈজ্ঞানিক যে তথ্য, সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক যে তথ্য, সেগুলো কিছু জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ ইংরেজির প্রভাব থেকে পুরোপুরি এরা মুক্ত। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। অর্থাৎ যেহেতু তারা ইংরেজি জানে না, ভালো জানে না, অল্প জানে, সেই কারণে তাদের বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধীর মধ্যে পড়ছে না। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। এই একটি নির্দিষ্ট সেটা কিনা একটি নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এই যে ভাষা, এর মানে বুঝতে কিন্তু বাধা হয়নি। অর্থাৎ আমরাও যখন শিখেছি তখন কিন্তু এই যে
জ্যামিতি শিখতে কোনো অসুবিধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, অর্থাৎ যারা ইংরেজি ভাষায় জিওমেট্রি পড়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠিকবে না, অর্থাৎ তাদের কাছে এটা শুনতে ভালো লাগবে না, সুশ্রাব্য ঠিকবে না, অর্থাৎ তাদের শুনতে ভালো লাগবে না, তার মানেও স্পষ্ট হবে না তাদের কাছে। তিনি এখানে উদাহরণ দিচ্ছেন, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্তি। ইজার মানে হচ্ছে গিয়ে পাজামা বা ওই ধরনের দড়ি বাঁধা যে প্যান্ট, সেই প্যান্ট যারা পরেছে তাদেরকে যদি ধুতি পরতে দেওয়া হয় তাহলে একটু পরা অভ্যাস করা একটু শক্ত হয়ে যায়। এখানেও সেরকম, যারা ইংরেজিতে জিওমেট্রি পড়েছে তাদেরকে যদি এই বাংলাটা পড়তে দেওয়া হয়, এর মানে বুঝতে তাদের কাছে অসুবিধা হবে। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। অর্থাৎ যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, ইংরেজি সাহিত্য যারা পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে কী হচ্ছে না, এইগুলো মানে বুঝতে অসুবিধা হচ্ছে। এবং সরকারও কী করেছে না, রাজকার্যে দেশি পরিভাষা, যেমন আমাদের হচ্ছে গিয়ে পশ্চিমবাংলা, এখানে কি সরকারি অফিসে সব হচ্ছে বাংলায়, ফর্ম টর্ম সব কিছু বাংলায়, সেখানে ইংরেজি নয়, বাংলার আধিক্য বেশি। তো সেক্ষেত্রে কি না, এই যে বাংলা পরিভাষা অর্থাৎ দেশি পরিভাষা চালানো হচ্ছে, এতে মুশকিলে পড়ছে কারা না, দ্বিতীয় শ্রেণীর যারা পাঠক তারা মুশকিলে পড়ছে, কারণ তাদেরকে আবার নতুন করে শিখতে হচ্ছে। এরপরে রয়েছে যে পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না। অর্থাৎ প্রথম শ্রেণীর যে পাঠক সে ইংরেজি এমনিতেই কম বোঝে, তো সেই কারণে তার কাছে কিনা বাংলা যে পরিভাষা সে বুঝতে কোনো বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়, অর্থাৎ বিষয়টি বোঝার জন্য এটি যত্ন নিতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার্থী চেয়ে মানে পাশ্চাত্য শিক্ষার্থী তারা কি, তাদের যে মাতৃভাষা ইংরেজি তাতে তারা পড়ছে, ওই যে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা যদি ইংরেজিতে পড়তে যাই তাহলে কি আমাদের ক্ষেত্রে কি না বুঝতে অসুবিধা হবে। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান যারা শিখছে তাদের ক্ষেত্রে কোনো ভাষা মানে বাধা হচ্ছে না, তারা সেই বিষয়টাকে একটু বেশি আগ্রহ দিয়ে যত্ন দিয়ে বুঝতে হচ্ছে। কিন্তু দ্বিতীয় শ্রেণী পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, বৈজ্ঞানিক সন্দর্ভ মানে বৈজ্ঞানিক প্রবন্ধ, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। দ্বিতীয় শ্রেণীর যে পাঠক সে কি ইংরেজি জানে, ইংরেজি ভাষা কিছু পড়েছে, তো তার পক্ষে কি না ইংরেজি ভাষার প্রতি যে পক্ষপাত সেটা বর্জন করতে করে প্রীতির সহিত অর্থাৎ ভালোবাসার সহিত মাতৃভাষা পদ্ধতি আয়ত্ত করতে শিখতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক হয়। অর্থাৎ ইংরেজি যে জানে তাকে কিনা বাংলা পরিভাষাটা তাকে শিখতে হচ্ছে, দিয়ে তাকে আবার নতুন করে বিষয়টা শিখতে হচ্ছে, সেই কারণে তার পক্ষে একটু বেশি চেষ্টা লাগে, অর্থাৎ বেশি মনোযোগ তার একটু লাগে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে। অর্থাৎ এই প্রবন্ধের যে মূল যে বিষয়বস্তু, যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গিয়ে বাধা, সে বাধা এবং সেই বাধা থেকে অতিক্রম করার যে উপায়, সেই উপায়ের কথা তিনি এই প্রবন্ধে বলেছেন। এতক্ষণ আমরা কি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পাঠক সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা আসবো এই যে এই লাইনটা আমাদের ভালো করে দেখতে হবে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। অর্থাৎ কী কী বাধা আছে। প্রথমে বলছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা ভাষার যে পারিভাষিক শব্দ সেই শব্দ বেশি নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। অর্থাৎ এই পরিভাষা রচনার কাজে প্রথমকে হাত দিয়েছেন না বঙ্গীয় সাহিত্য পরিষদ, তারা কয়েকজন সংশ্লিষ্ট বিদ্বৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন, অর্থাৎ তারা উদ্যোগ নিয়েছিল এবং পরিভাষা রচনা করেছেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করেছিলেন, অর্থাৎ কি একযোগে একসাথে কাজ না করে
আলাদা আলাদাভাবে কাজ করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। পরিভাষার সাম্য হয়নি মানে বলছে একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। অর্থাৎ তারা যারা যারা ছিলেন তারা স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে কাজ করেছেন। তাহলে কি একই ইংরেজি শব্দ, আমি এক রকমের পরিভাষা রচনা করলাম, অন্যজন আর এক রকম পরিভাষা রচনা করলো, আর একজন অন্যভাবে অন্য পরিভাষা রচনা করলো। অর্থাৎ ইংরেজি শব্দ একটাই, কিন্তু তার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়ে গেছে। অর্থাৎ পরিভাষা ভাষিক যে শব্দ সেটা আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে কিনা বঙ্গীয় সাহিত্য পরিষদের কিনা একটা ত্রুটি। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল। অর্থাৎ অধিকতর সফল কীভাবে হয়েছিল না, বঙ্গীয় সাহিত্য পরিষদ যেটা ভুল করেছিলেন যে কি না স্বতন্ত্রভাবে তারা কাজ করেছিলেন, তার ফলে কি না একই ইংরেজি শব্দের বিভিন্ন পরিভাষা বা প্রতিশব্দ রচিত হয়েছিল। এখানে 1936 সালে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করলেন তাতে বিজ্ঞানের অধ্যাপক রয়েছেন, ভাষাতজ্ঞ অর্থাৎ হচ্ছে কি না ব্যাকরণবিদ রয়েছেন, সংস্কৃত পণ্ডিত রয়েছেন এবং কয়েকজন লেখক রয়েছেন যারা একযোগে কাজ করেছিলেন। অর্থাৎ কি এখানে বিজ্ঞানের বিষয় হলে বিজ্ঞানের অধ্যাপক করেছিলেন, ব্যাকরণের বিষয় হলে ব্যাকরণ অর্থাৎ ভাষাতজ্ঞ করেছিলেন, সংস্কৃতের বিষয় হলে সংস্কৃত পণ্ডিত করেছিলেন এবং আরও যেসব লেখক রয়েছেন তারা কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছিলেন এবং তারা একযোগে কাজটা করেছিলেন। ফলে কি না এই যে ত্রুটি ছিল সেই ত্রুটিটা অনেকটা কি মুক্ত হলো এবং ফলে তাদের প্রচেষ্টাটা অনেকটা অধিকতর বেশি সফল হলো। এখানে লেখক বলছেন পরিভাষা রচনা একজনের কাজ নয়। তিনি কি বলছেন, এই যে তারা মানে সমবেতভাবে তারা করলেন, একযোগে করলেন, পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। বঙ্গীয় সাহিত্য পরিষদের ক্ষেত্রে যেটা ঘটেছিল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে। অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিভাষা তৈরি করেছেন সেটাও কিন্তু অনেক বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। অর্থাৎ সেগুলোর জন্য কিছু উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলে বৈজ্ঞানিক রচনা চলতে পারে। লেখক এখানে বলছেন যে বাধা সেটা কি না পারিভাষিক শব্দের বাধা, কিন্তু লেখক বলছেন এখানে যে সেই পারিভাষিক শব্দ যদি বাংলায় না পাওয়া যায় তাহলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। অর্থাৎ ইংরেজি শব্দটা হচ্ছে ইংরেজি, সেটাকে বাংলায় লেখা, যেমন হচ্ছে অক্সিজেন, OXYGEN অক্সিজেন, সেটাকে আমরা কি কয়দন্ত সহসি বর্গী চকের দন্তন্য, অর্থাৎ এইরকম বানানে, অর্থাৎ ইংরেজি শব্দটা ইংরেজি, বানানটা হচ্ছে বাংলা চালানো ভালো। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমিতি নিযুক্ত সমিতি তারাও কিনা বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাই ক্লোরো বেনজিন, অর্থাৎ এগুলো হচ্ছে তার উদাহরণ যে যেগুলোর বাংলা পরিভাষা শব্দ পাওয়া যায়নি, পারিভাষিক শব্দ পাওয়া যায়নি, সেগুলো ইংরেজি বানানেই চলবে। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সর্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রো, পোডা, ইনসেক্টা, অর্থাৎ এগুলো কি সার্বজাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্ড, সেইগুলোই বলছে কিনা বাংলা বানানে লেখা যাবে। তাহলে কি এখানে যে অসুবিধার কথা পারিভাষিক শব্দ, সেই পারিভাষিক শব্দের জায়গায় ইংরেজি শব্দই বাংলা বানানে চালানোর উপদেশ দিলেন। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।
অর্থাৎ পাশ্চাত্য দেশে অর্থাৎ বিজ্ঞানের যেসব বিষয় মানে বই, সেগুলো হচ্ছে সব হচ্ছে ইংরেজিতে লেখা। তো পাশ্চাত্য দেশ, সেখানে কি না তাদের যে মাতৃভাষা ইংরেজি, তারা কি না তারা সেই ভাষাতেই পড়াশোনা করছে, বৈজ্ঞানিক জ্ঞান তারা গ্রহণ করছে। সেই তুলনায় বলছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, অর্থাৎ বৈজ্ঞানিক জ্ঞানটাও খুব কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। অর্থাৎ কিনা প্রাথমিক জ্ঞান যদি বিজ্ঞানের না থাকে তাহলে বৈজ্ঞানিক প্রবন্ধ বোঝা কঠিন হয়। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে। কেননা পপুলার সায়েন্স অর্থাৎ তাদের ভাষা সমস্যা নেই, অর্থাৎ ভাষাগত যে সমস্যা সেই সমস্যাটা নেই, সে কারণে তারা সহজেই বোঝে। কিন্তু আমাদের দেশে বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। অর্থাৎ যেহেতু আমাদের বিজ্ঞানে জ্ঞান কম এবং ভাষাগত যে সমস্যা, সেই জন্য বয়স্কদের জন্য লেখা হলো একদম প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে লিখলে তবে আমরা বুঝতে পারি। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অর্থাৎ বয়স্কদের জন্য লিখছেন কিন্তু প্রাথমিক বিজ্ঞানের জ্ঞান না থাকার জন্য, গোড়া থেকে না লেখার জন্য কিনা তাদের লেখাগুলো অতটা জনপ্রিয় হচ্ছে না। অবশ্য কালক্রমে এই দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। অর্থাৎ লেখক আশা করছেন কি না, কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে অর্থাৎ প্রসার ঘটলে এই অসুবিধা দূর হবে। অর্থাৎ বয়স্কদের লেখার ক্ষেত্রে যে প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে লিখতে হয় সেই অসুবিধাটা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনাও সুসাধ্য হবে। বিজ্ঞান আলোচনার যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অর্থাৎ যে বাধার কথা বলছে সে বাধার মধ্যে এটাও একটা, যে বিজ্ঞান আলোচনার যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। অর্থাৎ ভাবা অনুবাদ নয়, আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে এবং তারা আড়ষ্ট, অর্থাৎ তাদের ভাষা হচ্ছে আড়ষ্ট, যেগুলো হচ্ছে গিয়ে বুঝতে আমাদের অসুবিধা হয়। এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ যারা বিজ্ঞান আলোচনার জন্য রচনা পদ্ধতি যেসব আবশ্যক সেগুলো লেখকেরাই আয়ত্ত করতে পারেননি। তারা যেটা লিখছে সেটা কিনা ইংরেজির আক্ষরিক অনুবাদ এবং তাদের সেই ভাষাটাও কিন্তু আড়ষ্ট, অর্থাৎ জড়তা। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ লেখক যারা লিখছেন তাদের মধ্যে যে দোষ রয়েছে সেই দোষটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ দোষমুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা ক্যানোটেশন বাংলা প্রতিশব্দ ঠিক তাই হওয়া চাই। অর্থাৎ কি না, অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি সেই ব্যক্তির এখানে হওয়া চাই। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। যেমন ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন হচ্ছে সেন্সিটিভ পার্সন, উন্ড, প্লান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। এর সাথে সেন্সিটিভ শব্দটা চলে। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত। যেমন হচ্ছে সেন্সিটিভ পার্সন মানে হচ্ছে অভিমানী, সেন্সিটিভ উন্ড মানে ব্যথাপ্রবণ, সেন্সিটিভ প্লান্ট উত্তেজী, সেন্সিটিভ ব্যালেন্স মানে সুবেদী এবং ফটোগ্রাফিক পেপার সুগ্রাহী। অর্থাৎ সেন্সিটাইজ পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে কি না আক্ষরিক অনুবাদ, সেই স্পর্শকাতর কাগজ অতি উৎকট, কিন্তু তাও কেউ লিখে থাকেন। অর্থাৎ সেন্সিটাইজ পেপার এর যে অনুবাদ এটা অনেকে স্পর্শকাতর কাগজ লিখে থাকেন। এতে কি হয় না, উৎকট হয়, অর্থাৎ লেখা আড়ষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, কিন্তু অর্থ পাল্টে যায়। কিন্তু তা কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে ভাবা অনুবাদ সেইটা লিখলে ঠিক হয়। অর্থাৎ লেখক যারা লিখছেন বৈজ্ঞানিক বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ
তাদের যে রচনা পদ্ধতি তার মধ্যেও কিন্তু কি না প্রবন্ধকার রাজশেখর বসু কি না তাদের মধ্যে দোষ দেখছেন ও তারা যেভাবে রচনা লেখেন তাতে কি না ভাষার অর্থ এবং পাল্টে যায় এবং কি না ভাষা আড়ষ্ট হয় এবং ভাষা আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন, অর্থাৎ লেখকদের যিনি লিখছেন প্রবন্ধ তিনি ভাবছেন ইংরেজিতে আর যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করবার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। অর্থাৎ রচনা উৎকট কিসে কিসে হয় না, একটু আগে আমরা বললাম শব্দে যে সেন্সিটাইজ পেপার মানে পরস্পাত কাগজ, এরকম যদি আমরা অর্থ লিখি বাংলা পরিভাষা লিখি তাহলে সেটা কী হচ্ছে না উৎকট হচ্ছে। সেরকম ইংরেজিতে ভাবছেন আর সেটা কি বাংলায় অনুবাদ করছেন আক্ষরিক অনুবাদ, তাতে কিন্তু রচনা উৎকট হয়ে পড়ছে। এখানে উদাহরণ দিয়েছেন, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এটা কিনা আক্ষরিক অনুবাদ একেবারে। এরকম বাংলা ভাষায় প্রকৃতির বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয় যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে ভাবানুবাদ আর ওইটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। এই আক্ষরিক অনুবাদ করে ফেলেন, এর ফলে কি হয় না রচনা উৎকট হয়ে যায়। হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন, যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়া অংশগ্রহণ করে না। এইরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। অর্থাৎ কি এই যে আক্ষরিক অনুবাদ অর্থাৎ ভাবছেন ইংরেজিতে এবং সেরকমভাবেই তিনি বাংলা অনুবাদ করছেন, এতে কিনা রচনা উৎকট হয়ে যাচ্ছে। এই ধরনের লেখা থেকে তিনি লেখকদের বিরত হতে বলছেন, যেটা মানে বাংলা ভাষার প্রকৃতির বিরুদ্ধ সেরকম লেখা তিনি কি বারণ করছেন এবং সেটাকে কেমন লিখতে বলছেন যে উৎকট না, ভাষা যাতে উৎকট না হয়, যেটা হচ্ছে গিয়ে পাঠকের কাছে বুঝতে সুবিধা হয় সেরকম বাংলা ভাষায় লিখতে বলছেন, মাছিমারা নকল না করে। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। অনেকে আবার ভাবছেন যে অনেক লেখক ভাবছেন যে পারিভাষিক শব্দ সেগুলো বাদ দিয়ে লিখলেই রচনা সহজ হয়। এ ধারণা পুরোপুরিও ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডের বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শীত দ্বারা নেই, অর্থাৎ অমেরুদণ্ডের এটা হচ্ছে পারিভাষিক শব্দ, এইটার পরিবর্তে যেসব জন্তুর শীত দ্বারা নেয় লেখা যেতে পারে। কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। অর্থাৎ যেখানে পারিভাষিক শব্দ রয়েছে সেখানে পারিভাষিক শব্দ ব্যবহার করাই ভালো তিনি বলতে চাইছেন। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। অর্থাৎ পরিভাষা রচনার মূল উদ্দেশ্যটাই কি না ভাষাটা যাতে সংক্ষেপ হয় এবং অর্থটা যাতে সুনির্দিষ্ট করা যায়। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভে লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক। অর্থাৎ প্রথম যখন পারিভাষিক শব্দটা আমরা লিখছি তার পাশে ইংরেজি শব্দটা লিখতে বলছেন এবং কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। অর্থাৎ হচ্ছে যে ইংরেজি শব্দটার যে পারিভাষিক শব্দ সেটা প্রথমবার ইংরেজি শব্দ এবং পারিভাষিক শব্দ দুটোই দিতে বলছেন এবং শেষে কিন্তু পরে বলছে কি না শুধু পারিভাষিক শব্দটা দিলেই চলবে। তাহলে কি না এই যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে যে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণাটাও তিনি বোঝালেন যেটা ঠিক নয়। উদাহরণ তিনি দিয়েছেন অমেরুদণ্ডী বা আলোক তরঙ্গের দ্বারা বুঝিয়েছেন। এরপরে আমরা আসছি যে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। সেই ত্রিবিধ কথাটা কি না অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। অর্থাৎ আলংকারিকগণ কি না অলঙ্কার শাস্ত্রের যেসব পণ্ডিত তারা বলেছেন যে রচনার ক্ষেত্রে ত্রিবিধ কথা বলেছেন। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, তা অভিধা বলতে কি না আবিধানিক অর্থ। যেমন আমরা যদি বলি দেশের অর্থ কি না ভূখণ্ড বা একটা দেশের নাম ভারত এরকম, অথবা স্থান এরকম।
কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয়, দেশের অর্থ কিন্তু দেশবাসীকে বোঝাচ্ছে, অর্থাৎ এই যে দেশবাসীর লজ্জা, দেশের লজ্জা মানে এখানে এই যে দেশ, এটা হচ্ছে কি না দেশবাসীর লজ্জা। অরণ্য এর আবেদনিক অর্থ বন, কিন্তু অরণ্যে রোদন করলে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত, অর্থাৎ অরণ্যে কাঁদা নয়, সেটা অর্থ কি, ব্যঞ্জনার অর্থ কি না নিষ্ফল ক্ষেত। সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে অলঙ্কার, হচ্ছে কি না লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, সেই অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। অর্থাৎ বৈজ্ঞানিক যে প্রবন্ধ, বৈজ্ঞানিক যে সাহিত্য, সেখানে অলঙ্কার যত কম প্রয়োগ করা যায় ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, অর্থাৎ উপমা মানে কি তুলনা করার জন্য, অর্থাৎ একটা সাথে একটা তুলনা বোঝাবার জন্য উপমা অলঙ্কার শাস্ত্রে ব্যবহার হয় এবং সাহিত্যও ব্যবহার হয়। তাই বলছে উপমার কিছু প্রয়োজন, রূপক ও স্থল বিশেষে চলতে পারে। রূপক আমরা দেখেছি যে কিনা রূপক হচ্ছে কিনা দুটি বস্তুর মধ্যে অভেদ কল্পনা করা হয়, সেই অভেদ কল্পনা সেটাই হচ্ছে কিনা রূপক। আমরা সমাজের ক্ষেত্রে দেখেছি যে মন রূপ মাঝি, মন মাঝি, অর্থাৎ মনকে রূপের সাথে কি না অভেদ কল্পনা করা হচ্ছে, এরকম চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। অর্থাৎ রূপক, উপমা এসব চলতে পারে, বাকি যেগুলো রয়েছে সেগুলোকে বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। অর্থাৎ ভূগোলের ক্ষেত্রে হিমালয় পৃথিবীর মানদণ্ড এটা কিন্তু না, এটা সাহিত্যের ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে চলতে পারে। বৈজ্ঞানিক প্রবন্ধের প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। অর্থাৎ যে ভাষা হবে সেই ভাষাটা কী হবে, সরল হবে, স্পষ্ট হবে, সোজা হবে, কারণ ভাষা যেন কোনো জটিলতা না থাকে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ আদিতে আরও একটি দোষ চোখে পড়ে, সেটা কি না অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা মানে যার হচ্ছে অল্প বিদ্যা রয়েছে তার যে অহংকার, সে অহংকারটাই হচ্ছে ভয়ঙ্কর। এটা একটা প্রবাদ, এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। অর্থাৎ অল্প বিদ্যা যে ভয়ঙ্করী, অল্প বিদ্যা বা জ্ঞান যে কতটা ভয়ঙ্কর তার নমুনা বলছে সাময়িক পত্রাদিতে পাওয়া যায় মাঝে মাঝে। কিছুদিন আগে একটি পত্রিকা দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। অর্থাৎ সাধারণ পাঠকের পক্ষে কোনগুলো অনিষ্টকর না এরকম অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ যেগুলো কি না তথ্যগুলো ঠিক নয়, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখক লোক দিয়ে যাচাই করে নেওয়া। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে যারা হচ্ছে গিয়ে বিখ্যাত লেখক তারা এরকম ভুলভাল লিখবেন না, কিন্তু যারা অবিখ্যাত লেখক তাদের লেখাগুলিকে একবার কিনা অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে তারপরে সাময়িক পত্রিকাতে ছাপা উচিত। এটা হচ্ছে গিয়ে লেখকের মত। এই গেল মোটামুটি আমাদের বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেসব বাধা এবং সেই বাধা থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তারও উপায় তিনি এখানে আলোচনা করেছেন। তাহলে তোমরা এটা ভালো করে পড়ো, এর যেসব কোশ্চেন আমাদের করতে হবে সামনের যে মাধ্যমিক পরীক্ষা সেগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। গতবার এখান থেকে পড়ে গেছিল বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, লেখক কোন ধরনের বাধার কথা বলেছে, অর্থাৎ বাধাটা কোন কোন বাধার কথা বলেছেন সেই কোশ্চেনটা গতবারে 5 নম্বরের জন্য চলে এসেছিলো। এই প্রবন্ধ তোমাদের আর একটি প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালিকলম, সেটা তোমাদের ক্লাসে আমি করিয়েছি, এইটা বাকি ছিল এটা করিয়ে দিলাম। এখান থেকে টোটাল হচ্ছে 3 নম্বরে এমসিকিউ, 3 নম্বরে এসএকিউ আর 5 নম্বরে একটি বড় কোশ্চেন আসে, অর্থাৎ টোটাল 11 নম্বর। তার জন্য দুটো প্রবন্ধ পড়তে হবে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান, এই দুটি প্রবন্ধ পড়তে হবে। তো সেখান থেকে টোটাল 11 নম্বরের উত্তর তোমাদের করতে হবে। গতবারে পড়ে গেছে বাধার কথা পড়ে গেছে, তাহলে আগামী বছর অর্থাৎ 2021-এর যে মাধ্যমিক তার জন্য তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে যে বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই যে
লাইনটা রয়েছে প্রবন্ধে, সেই লাইনটার পরিপ্রেক্ষিতেই প্রশ্নটা দিয়েছি আমি, যে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা বাধা ও দোষ দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন। অর্থাৎ যে যে বাধাগুলো কথা বলেছেন সেগুলি থেকে মুক্ত হওয়ার যে উপায় তিনি বলেছেন, সেই সেই পরামর্শগুলো তিনি বা যা যা পরামর্শ দিয়েছেন সেগুলি আলোচনা করতে হবে এখানে। 2 নম্বর কোশ্চেন দিচ্ছি, বাংলা ভাষায় মানে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থে পাঠকদের প্রাবন্ধিক রাজশেখর বসু যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। অর্থাৎ প্রথম শ্রেণী কী বলেছিলাম, যারা ইংরেজি অল্প জানে বা একদমই জানে না, এইটা একটা শ্রেণীবিভাগ। আর হচ্ছে যারা জানে, এই এই দুটোর পরিচয়, অর্থাৎ দুটি শ্রেণীর পরিচয় তোমাদের লিখতে হবে। বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝা হয়, অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধ কাকে বলে সেটা বললেই হবে। বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কোন কোন রচনা পদ্ধতি দরকার বলে লেখক মনে করেছেন সেগুলি এখানে বলতে হবে। যে রচনা পদ্ধতিতে বলেছেন যে লেখকরা যেটা এখন আয়ত্ত করতে পারেন সেটা কি না, ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ। এবং সেই সাথে কি আরও বলেছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই কথাটা। আর কি না, পারিভাষিক শব্দ বাদ দেওয়ার কথা তিনি বলেননি, যেখানে যতটা প্রয়োজন সেখানে দিতে হবে। এবং বাংলা ভাষাটা যেন সহজ সরল হয়, মোটেই যেন উৎকট না হয়, এটা বলেছেন। আর কি না, অলঙ্কার শাস্ত্রে ব্যবহার না করলেই ভালো, এরকম বলেছেন। রূপক এবং উপমা চলতে পারে, এইসব কথাগুলো তিনি বলেছেন। আর একটা কী বলেছেন, যে যারা অবিখ্যাত লেখক তাদের লেখাগুলি যেন কোনো অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করে নেওয়া হয়। আলঙ্করিকরণ ত্রিবিধ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই ত্রিবিধ বলতে কি, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই তিনটের ব্যাখ্যা দিতে হবে। অভিধা কী, লক্ষণা কী, ব্যঞ্জনা কী, এবং উদাহরণ দিয়ে বোঝাতে হবে। এতে রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয় না, লেখকদের যে ইংরেজিতে ভাবেন বাংলা অনুবাদ করেন এর জন্য, এবং ভাষা আড়ষ্ট, সেই সাথে কি না ইংরেজি আক্ষরিক অনুবাদ, যেমন হচ্ছে সেন্সিটাইজ পেপার মানে স্পর্শকাতর কাগজ, এই ধরনের যে শব্দগুলো লিখলে উৎকট হয় সেগুলো আলোচনা করতে হবে। এবং এর প্রতিকার সম্পর্কে লেখক বলেছেন। অর্থাৎ বাংলা ভাষার দোষ, বাধা এবং দোষ দূর করতে যা যা বলেছেন সেগুলোর কিছু এখানে লিখতে হবে। তাদের উদ্যোগের একটি ত্রুটি ছিল, কাদের কোন উদ্যোগের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে কি বঙ্গীয় সাহিত্য পরিষদের ত্রুটির কথা বলা হয়েছে। কী ত্রুটি না, তারা কি না একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করেছিল, ফলে কি না তাদের যে সংকলিত যে পরিভাষা তার মধ্যে সাম্য হয়নি, এবং কি না একই ইংরেজি শব্দের বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন পরিভাষা রচিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির সদস্য কারা ছিলেন, এদের প্রচেষ্টা সফল হয়েছিল কি না তা বুঝিয়ে দাও। হ্যাঁ, এদের পরিভাষা রচনার কাজ সফল হয়েছিল, এবং কি না তারা যেহেতু একযোগে কাজ করেছিলেন, তারা সমবেতভাবে কাজ করার জন্য বিভিন্ন ত্রুটি থেকে মুক্ত হতে পেরেছিলেন। এবং এটাও তারা বলেছিলেন যে যেসব শব্দের ইংরেজি শব্দের বাংলা পরিভাষা করা গেল না সেগুলো ইংরাজি বানানে লিখলেই চলবে। এই গেল টোটাল 7টা আমি কোশ্চেন দিয়েছি। এই 7টা কোশ্চেন তোমরা বাড়িতে করো মাধ্যমিক 2021-এর জন্য। এই চ্যাপ্টার থেকে এইগুলো করলেই হয়ে যাবে। আর এমসিকিউ এসিকিউ বলার কিছু নেই, ও যে কোনো লাইন তুলে যে কোনো ইয়ে থেকে হতে পারে, ওগুলো ভালো করে করো। আজ এখানেই শেষ করছি।